আপনি কি পাগল? এভাবে কেউ কাউকে মারে? তার উপর যাকে মারছেন সেও কিন্তু আপনার স্টুডেন্ট। বুঝুন একটু বিষয়টা। এটা ভার্সিটি, এখানে আপনার রেপুটেশন জড়িয়ে আছে। তাতেও কাজ হলো না। এতক্ষণও শান্ত হতে পারল না শেহজাদ। রেজার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, রেপুটেশনের ভয়ে ওকে আমি ছেড়ে দেব? হি ফাকিং ডেয়ার টু ডিসরেসপেক্ট ইউ আরশি। ওকে যে এখনো অবধি জানে মেরে ফেলিনি। বাক্য দাঁড়ি করার আগেই শব্দ কেড়ে নিল আরশি। ক্যাফেট এরিয়া থেকে শেহজাদের হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে যেতে যেতে বলল, নো, দ্যাটস নট হাউ ইউ বিহেভ অ্যাজ হিজ টিচার। বাট দ্যাটস হাউ আই শুড বিহেভ অ্যাজ ইয়োর হাজব্যান্ড, স্নোফ্ল্যাক। আরশি থমকালো। কথার মানে ধরতে পেরে উষ্ণ হলো কপল। উৎকণ্ঠার পাহাড় ডেঙ্গিয়ে হাজারো প্রজাপতির দল ছুটল সমস্ত মন জুড়ে। কিন্তু লাজবতীর লাশ ভাঙ্গার আগেই নাগালের বাইরে শেহজাদ। লম্বা লম্বা পা ফেলে সে এতক্ষণে চলে গেছে পার্কিং লটে। আরশির জন্য গাড়ির দরজা খুলে দাঁড়াতেই পরাস্ত ভঙ্গিতে গাড়িতে উঠে বসলো মেয়েটা। বিড়বিড় করে আওড়ালো, কে আমাকে কখন কি বলবে সেই ভয়তে আমি কি সবার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারবো? তারপর দেখবো আপনার মতো আমিও গোমরামুখ হয়ে গেলাম, আর আমাদের গ্রাম্পি সানশাইন ট্রুপের পুরো দফা রফা হয়ে গেল। তখন তখন আমার স্নোবল তার সানশাইন মাকে চিনতে পারবে চিনতে? আরশি টিয়া পাখির মতো কল কল করে চললেও শেহজাদ সাথে সাথে কোনো প্রত্যুত্তর করলো না। উল্টো পাশে এসে বসলো আরশি। শব্দহীন ঝুঁকে এসে সিট বেল্টটা ঠিক করে দিল পরপর। তবে এক হাতে গাড়ির স্টারিং হুইলের সামনে ক্যাম্পাস পেরোতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোনো টিয়া পাখিকে কখনো চুপ থাকতে দেখেছো? তাহলে তুমি কি করে কথা না বলে থাকবে? আরশির চোখ ছোট ছোট করে শেহজাদের দিকে তাকাতেই শেহজাদ আবারও নিরুত্তাপ স্বরে বলে উঠল, তোমার কখনো কোনো কিছুতে আপোষ করতে হবে না যতক্ষণ পর্যন্ত আমি আছি, স্নোফ্ল্যাক। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ উইশ। যে বা যারা তোমাকে কিছু বলতে আসবে, ইউর হাজব্যান্ড, ডিল উইথ দেম। আশি বেশ অনেকক্ষণ পলকহীন তাকিয়ে রইল শেহজাদের দিকে একভাবে। শেহজাদের চোখ রাস্তায়, তবুও বুঝতে বাকি রইল না যে আশি তাকেই দেখছে। অমনি এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। নীলাব্বরের উকি দিল সূক্ষ্ম সূক্ষ্ম রোদ। কণ্ঠে দুষ্টুমি মিশিয়ে জানতে চাইল, এত ইন্টেন্সলি তাকালে ড্রাইভ কি করে করব, স্নোফ্ল্যাক? অমনি চোখ সরিয়ে নিল আশি। কপালের উপর পড়ে থাকা খুচরো চুলগুলো কানের পেছনে গোজার বৃথা চেষ্টায় ব্যর্থ হলো হাত। দৃষ্টি নামিয়ে জিজ্ঞেস করে বসল, কে বলেছিল এত হাজবেন্ড ম্যাটেরিয়াল হতে? যার ওয়াইফ দিনরাত 24 ঘন্টা উপন্যাসের বইয়ের মধ্যে ডুবে থাকে, তাকে তো একটু একটু হাজব্যান্ড ম্যাটেরিয়াল হতেই হবে, স্নোফ্ল্যাক। নইলে আপনার কল্পপুরুষদের হারাবো কি করে বলুন? এবারে একেবারে ঘায়েল প্রতিপক্ষ। পারলে মিশে যায় গাড়ির সিটের সাথে। তবু কোনো মতে চোখ মুখ খিচে জানালার দিকে মুখ ঘুরালো আশি। শান্ত হয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল খানিক পর ওভাবেই বলে গেল, আমি আপনাকে বলেছি তাদের হারাতে, নাকি এবার তাদের সাথেও গিয়ে মারামারি করে আসবেন? এবারে শব্দ করে হেসে ফেলল শেহজাদ। তার হাসির শব্দ শুনে আরশির ঘাড় ঘোরালো। জড়তা কাটতেই সহজ হয়ে বসলো রমণী। ক্ষুদ্র স্বরে বলে উঠল, আশ্চর্য, হাসছেন কেন আপনি? না, আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই, ইয়োর হাইনেস, কারণ আমি জানি আপনি তাদের নয়, শুধু আমাকেই ভালোবাসেন। কিন্তু যদি দেখি এই ভালোবাসার ভাগ বসাতে আবার অন্য কেউ এসে হাজির হয়েছে, তাহলে একটা না একটা রেভুলেশন যে ঘটিয়ে ফেলবো, তাতে কোনো সন্দেহ নেই। কথাগুলো শেষ করেই শেহজাদ হাতের মুঠো দিয়ে ঠোঁট ঢেকে হাসি আটকানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু লাভ হলো না খুব একটা। হাসির তোরে পরন্ত বিকেলে স্নান রোদের মতোই আরো ঝলমলিয়ে উঠল তার সৌম্য সুন্দর মুখ। ধারালো চোয়ালে খেলে গেল জগৎকে এক তুড়িতে পিছিয়ে ফেলে দেওয়ার উচ্ছ্বাস। ওই নীল চোখ জোড়া যেন সব জেনে বসে আছে আরশির। যেন মেয়েটার এমন দু একটা বোকা বোকা প্রশ্ন তার বিস্ময় কম, কিছুক্ষণ হেসে গড়াগড়ি খাওয়ার কারণ বেশি খুঁজে পায়। এমন আত্মসমর্পণের লুটিয়ে নেওয়া হাসিতে আরশির রুষ্ট হলো। বিরক্তিতে তেতো হয়ে এলো তার মুখ।
মোলায়েম চোখে হঠাৎই ছেয়ে গেল বৈশাখের তাপদাহের মতো কঠোরতা। বালিকা সুলভ অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনি গাড়ি থামান। লাইক রাইট নাও? কিছু লাগবে? আমি তো তোমাকে বাড়ি পৌঁছে আবার বের হতাম। কি কি লাগবে বলো, আমি না হয় ফেরার পথে নিয়ে আসবো। আপনি গাড়ি থামান আগে, তারপর বলছি আমার কি কি লাগবে। অগত্যা শূন্য প্রয়াস থাকা সত্ত্বেও গাড়ি থামালো শেহজাদ। ভেবেছিল আশিকে বাড়ি পৌঁছে দিয়ে একবার আয়ানের সাথে দেখা করে আসবে আদির কেসটার ব্যাপারে, কিন্তু এখন দেরি করলে তো শেহজাদের ভাবনার মধ্যেই নিজের সিট থেকে হামাগুড়ি দিয়ে এসে শেহজাদের অরুর উপর বসে পড়ল তার অভিমানী নারী। পটু দু হাতে শেহজাদের দু কাঁধ ধরল নিজের টাল সামলাতে, পরপর চোখ খিচে পাউটের মতো বানালো নিজের ওষ্ঠপুট। আরশির কার্যক্রমে প্রথমে কিছুটা ভরকে গেলেও কিছুক্ষণ পর আবারও হেসে ফেলল শেহজাদ। আরশির পাউন্ড করে থাকা ঠোঁটের দিকে তাকে ভ্রু নাচিয়ে শুধালো, নাও, হোয়াট ইজ ইট? অ্যান ইনভাইটেশন টু গিভ মি আ কিস। এতক্ষণ তো খুব জানতে চাইছিলেন না যে কি লাগবে? চুমু লাগবে আমার, তাড়াতাড়ি দিন ফার্স্ট। কথাগুলো বলেই আবারও আগের মতো ঠোঁটটা পাউন্ড করে ফেলল আরশি। চোখ বন্ধ। শেহজাদ মাথা হেলিয়ে শুধু দেখে গেল তার প্রিয়দর্শনীর পাগলামি। আপনি শুধু তাকিয়েই থাকবেন নাকি কাজও কিছু করবেন? এই জন্যই আমি আপনাকে জাম্বুবান বলে ডাকি। এতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায়? আর ঠোঁটটা এভাবে হাঁসের মতো উঁচু করে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যাবে। আর ব্যথা হয়ে যাবে না? আপনার জন্য কতটা আত্মত্যাগ স্বীকার করছি আমি, আর আপনি আমাকে সামান্য চুমু খাবেন, তাতেও কি না আপনার পর্যবেক্ষণ করা? বাক্যের দাড়ি বোঝানোর আগেই ঝুঁকে এসে আশির পুরো কথা মাঝপথে আটকে দিল শেহজাদ। দুজোড়া অধর রোস্টের এমন আচমকা যুগল বন্দিতে মুখ বনে রইল মেয়েটা। নিরট নেত্রদ্বয় ফুরে খুঁড়ে বেরোলো বিস্ময়। ওভারকোটের ভেতর দিয়ে শেহজাদের অমসৃণ হাতের বিচরণ ঘটল আশির কোমরে। অলিন্দনের সাথে সাথে শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল মেয়েটার। পুরুষালী রুক্ষ ছোঁয়ার সাথে সখ্যতা জুড়তে বেগ পেতে হলো রমণীর। হাপুরের মতো উঠানামা শুরু হলো বক্ষ পিঞ্জরে। শেহজাদ কিছুক্ষণের জন্য শ্বাস নেওয়ার সুযোগ করে দিতেই আশি হড়বড়িয়ে শুধালো, আপনি জানেন আমার উপন্যাস পড়া নিয়ে আপনার মজা করা একদম উচিত হয়নি। নিরিষ্ঠা দাঁত পিষে হাসল শেহজাদ। আরও একবার ওই তুলতুলে নরম ওষ্ঠপুটে দখল বসানোর আগে মেঘ মন্দু ভারী স্বরে বলে উঠল, আই নো, অ্যান্ড আই এম সিনসিয়ারলি আস্কিং ফর ইয়োর ফরগিভনেস, স্নোফ্ল্যাক। সুরমা দানির মতো কৃষ্ণকালো মেঘে ঢেকে গেছে নিউ ইয়র্কের আকাশ। অপরা বেলায় সেই মেঘের বাড়ি থেকে বরফ ভেজা রাস্তায় নলক পড়া নববধূর মতো নেমে এসেছে সুখের শ্রাবণ। ম্যাপল গাছের শুকনো ডালপালা ভিজিয়ে সেন্ট্রাল লেকের পানিতে তরঙ্গ তুলে পথচারীদের কফি শপগুলোতে ঢুকতে বাধ্য করে এই ব্যস্ত শহর জুড়ে ঝরছে আদর আদর বৃষ্টি। চুলোয় চায়ের পানি বসাতে বসাতে সেই বৃষ্টি মুখর সন্ধ্যা উপভোগ করছে আশি। গরম গরম সবজি পকোড়া তৈরি, এখন শুধু চা হওয়ার অপেক্ষা। আরশিমা, এত মনোযোগ দিয়ে কি বানাচ্ছ? এনিথিং স্পেশাল? আরশি হাতের কাজে সাময়িক ইস্তফা দিতেই এক কান ও কান জুড়ে হাসলেন মেহমেদ হাসান। আরশিরও ঠোঁট জোড়া প্রসারিত হলো বাবাকে দেখে। এ বাড়িতে আরশিকে সবচেয়ে বেশি মাথায় তুলে রাখেন মেহমেদ। আদর আহ্লাদ সবই তো তার কাছে, তাই তো তাকে দেখা মাত্রই রমণী উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, সন্ধ্যার নাস্তা বানিয়েছি বাবা, তোমার আরশি স্পেশাল পাকোড়া সাথে চা। তুমি খাবে তো? নিশ্চয়ই খাবো। আমার আরশিমা বানিয়েছে আর আমি খাবো না? মেহমেদ হাসান খাবেন শুনে যে কি ভীষণ তৃপ্তি হলো আরশির, সেই তৃপ্তির জোয়ারে খুশির ঢেউ আনলো রমণীর মনে। ফুরফুরে মেজাজে চা আর পকোড়ার ট্রে হাতে নিয়ে কিচেন থেকে বেরোতে বেরোতে বলল, বৃষ্টির দিনে চায়ের সাথে এই গরম গরম পাকোড়ার ডেডলি কম্বিনেশনটা শুধু মিস করবে কে জানো? মেহমেদ দুদিকে মাথা নাড়াতেই আরশি জানালো, দাঁড়াও হিন্টস দি। এ বাড়িতে একমাত্র তেল ভাজা জিনিসে অ্যালার্জি আছে কার? শায়ানের, কিন্তু সে তো এমনিতেও এসব খায় না, স্ট্রিক্ট ডায়েট ফলো করে।
আর কথায় কথায় আমাকে মিষ্টি খাওয়ার কথা শোনায়। খোটা যে আরশিও কম বেশি দেয় সে তো আর মেহমেদ জানে না, তাই তো সে হতাশ কণ্ঠে আওড়ালো। ডায়েট মেইনটেইন নামে ওই 3 পিস সিদ্ধ ব্রোকলি খেয়ে নিজের রুহটাকে কষ্ট না দিয়ে আমার মতে যখন যা খেতে ইচ্ছে করবে তখন সেটাই খেয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। কি ঠিক বলেনি বাবা? আলবাদ আলবাদ। এরপর আরশি যা যা বলল তাতেই শুধু ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে গেলেন মেহমেদ। বিস্তর আলোচনার শেষে পর্যায়ে আরশি বলে উঠল, এই রে, দেখলে আর একটু বাদেই তো সবার চা ঠান্ডা হয়ে যেত। তুমি বসো, আমি মাকে ডেকে আনছি, তারপর সবাই একসাথে আমার হাতের বানানো চা আর পাকোড়া খাবে। মেহমেদের থেকে হাসি মুখে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে উঠে তাদের ঘরের দিকে পা বাড়ালো আরশি, কিন্তু ঘরের দৌড় অবধি গিয়ে থমকালো মেয়েটা। মলিন চোখে দেখলো বিছানার এক কোণে বসে কাঁদছেন মরিয়ম, বুকের সাথে মিশিয়ে রেখেছে একটা ছোট্ট ফটো ফ্রেম। আরশি একবার ভেবেছিল ভেতরে ঢুকবে না, দরজার এপাশ থেকেই চলে যাবে, কিছুটা সময় একা কাটাতে দিবে মরিয়মকে, কিন্তু পারল না। মরিয়মকে একা রেখে যেতে ইচ্ছে হলো না তার। উপায়হীন রুমের ভেতরে ঢুকলো আরশি, পা টিপে টিপে মরিয়মের পাশে এসে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতেই চমকালো প্রোডা। বেখেয়ালে হাতের ফ্রেমটাও মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। এর বাঁধানো কাজ আচানক, ভাগ্যকর্মে শুধু অক্ষত রইল ছবিটা। মৃদু আর্তনাদ করে উঠল প্রোডা। আরশি ঝুঁকে ভাঙ্গা কাজগুলো সরিয়ে সেই ছবিটা হাতে নিতেই মরিয়ম বেগম বলে উঠলেন, রুষার এই একটা ছবি লুকিয়ে রেখেছিলাম আমি, নয়তো বাকি ছবিগুলোর সাথে এটাও যে ওর বাবা কোথায় নিয়ে রাখতো তার হদিশ সে আর উপরওয়ালা ছাড়া আর কারোর সাথে থাকতো না জানার। আরশির খেয়াল অন্যদিকে, ছবির সাথে খুব পরিচিত একটা মুখ মেলানোর জন্য যেন স্নায়ু যুদ্ধ চলছে মস্তিষ্কে। মেয়েটা সেভাবেই আনমনে বলে উঠল, তার মানে বাবা রুষার ছবি তোমার কাছে রাখতে দিতে চায় না। বাড়িতেও রুষার কোনো ছবি টাঙানো নেই, কিন্তু কেন? মরিয়ম বেগম চোখের পানি মুছে জানালেন, ওই যে ছবিগুলো দেখলেই যে বারবার ছোট্ট রুষার মুখটা চোখের সামনে ভেসে ওঠে রে মা, কান্নাকাটি করি, অসুস্থ হয়ে যাই। এজন্যই বাড়িতে রুষার কোনো ছবি রাখেনি তোর বাবা। এই ছবিটা রুষাকে নিয়ে তোদের গাজীপুরের বাড়িতে যখন গিয়েছিলাম তার কয়েকদিন আগে তোলা, লাল টুকটুকে একটা ফ্রক পরিয়ে তোর বাবা ছবিটা তুলে দিয়েছিলেন। সেই রুষাকে আমার থেকে ওরা কেন নিয়ে গেল রে আরশি? আমার মেয়েটার তো কোনো দোষ ছিল না। বলতে বলতে আবারও গলা ধরে এলো মরিয়মের। ধপ করে বসে পড়লেন বিছানায়। আশি তাকে সামলে কোনো মতে শান্ত করলো, পানি খাওয়ালো, তারপর আবারও মনোযোগ ফেললো ছবিতে। মনে হচ্ছে রুষার ছোটবেলার ছবি এ বাড়ির ছাড়াও আরও এক জায়গায় ও দেখেছে। ঠিক তখনই মনে পড়লো সেদিন বিকেলের কথা। নৈশব্দ জানান দিল ক্যাফেট এরিয়ায় যারার ছোটবেলার ছবি দেখেও ওর ঠিক একই কথা মনে হয়েছিল বারবার। যারাও তো ছোটবেলায় হারিয়ে ওর দিদুমণির কাছে বড় হয়েছে গাজীপুরে। তার মানে রুষা আর যারা একই মানুষ, যারাই আমাদের হারিয়ে যাওয়ার রুষা, যারাই শেহজাদের বোন, এবার একমাত্র মেয়ে। মরিয়ম বেগম ঠিক স্পষ্ট শুনতে পেলেন না আরশির কথাগুলো, জিজ্ঞেস করে উঠলেন, তুই কি কিছু বলছিস মা? আরশি আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, ছবিটা হাতে রেখেই বলে উঠল, বলছিলাম এই ছবিটা যদি আমি আমার কাছে একদিনের জন্য রাখি তাহলে কি তুমি রাগ করবে? না, রাগ করব কেন? কিন্তু এই ভাঙাচোরা ছবি রেখে তুই কি করবি? আরশি ততক্ষণে ছবিটা বুকের সাথে মিশিয়ে নিয়েছে পরম যত্নে। মরিয়মের কান্না ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে মুছে দিল চোখের পানিটুকু। মনে মনে আওড়ালো, এই ভাঙাচোরা ছবিটার মতো করে এই পরিবারটাকেও যে আবার নতুন করে জোড়া লাগাতে হবে মা। তোমাকে আর কাঁদতে হবে না মা, রুষার জন্য কথা দিলাম। আরশি সেদিন রাতে অবশ্য জানাতে পারলো না কাউকে কিছু, আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে। সেই চিন্তায় রাতটা হাঁসফাঁস করেই কাটতে লাগলো তরুণীর। বিছানায় আসতেই সহধর্মিনীর এমন ছটফট নজর এড়ালো না শেহজাদের। ফরমাল পাল্টে মাত্রই গায়ে চড়িয়েছে সদেব টি শার্ট আর ট্রাউজার। রাতের খাবার শেষে ল্যাপটপ কোলের উপর রেখে আতশোয়া হয়ে বসেছে বিছানায়। আজও আয়ানের থানায় গিয়ে খোঁজ নিয়ে এসেছে আদির ব্যাপারে। আয়ানরা তৎপর,
তার টিম ইতিমধ্যেই নজরবন্দি করে রেখেছে আদির বাবা মাকে। আদিও পালিয়ে বাঁচতে পারবে না তুখোর সেই সুরক্ষা বাহিনীর হাত থেকে। উর্দি যখন পড়েছে নাম তো রাখতেই হবে, এমনটাই বলছে আয়ান। নিজের হাজারটা চিন্তা লুকিয়ে শেহজাদকে দুশ্চিন্তা করতেও না করেছে কথার ফাঁকে। তার মতে শেহজাদের এখন উচিত আয়ানকে চাচা বানানোর চিন্তা বেশি বেশি করা। আদি টাদিকে সে সামলে নিতে পারবে। আয়ানের নিছক দুষ্টুমি ধরতে পেরে মৃদু হেসেছিল শেহজাদ। জলত গম্ভীর চেহারাখানা পাল্টে ঠোঁটের বাঁকে তখন খেলে গিয়েছিল বাঁকা হাসি। সেদিন বিকেলের মুহূর্তটুকু মানুষ পটে ভাসতেই মস্তিষ্ক শক কষল আরশিকে আরও খানিক নাজেহাল করার পায়তারা। নাজুক পেল শরীরটা যে তার বেহেল্লাপনায় একদিকেই নাজেহাল, সে চিন্তায় খুব সূক্ষ্মভাবে ঝেড়ে ফেলেছে শেহজাদ। যতগুলো রাত আরশি সব কিছু বুঝেও দূরে থেকেছে, তার সুদ সমেত আসল ফেরত নিতে হবে না, এক কথা ভাবনাতে আসতেই আরও এক দফা মুচকি হাসল নীল চোখের মানুষটা। শেষরা দৃষ্টিতে পরোক্ষ করে নিল তার পাশে শুয়ে এপাশ ওপাশ করা রমণীকে। পরপরই ঠোঁটের হাসি চেপে পরিষ্কার গলায় শুধালো, ঘুম না আসলে জোর করে এপাশ ওপাশ করার দরকার নেই, জোর করে ঘুমের ভান করারও দরকার নেই। আমি আজ রাতে তোমাকে বেশি একটা জ্বালাবো না। হুট করেই স্থির হয় রমণী, কথার মানে আন্দাজ করে কাট হয় গতর। রুষার ভাবনাটুকু আপাতত সরিয়ে রিজু হয়ে উঠে বসে, প্রশ্নবিদ্ধ চোখে তাকায় ল্যাপটপে মনোযোগী হওয়া পুরুষটার পানে। শুধায়, বেশি একটা জ্বালাবো না মানে? আর আপনার কেন মনে হলো যে আপনি জ্বালাতন করেন বলেই আমি আগে ভাগে ঘুমিয়ে যাচ্ছি? শেহজাদ ল্যাপটপের নীল সাদা স্ক্রিনে চোখ রেখেই শান্ত গলায় বলল, গতকাল রাতেও তুমি আমার আগে ঘুমিয়ে পড়েছিলে। ডিড ইউ রিমেম্বার? আশি থতমত খেল, লজ্জায় টুইটুম্বুর হলো ডাগর ডাগর চোখ জোড়া। ধরা পড়ে যাওয়ার ভয়ে মাথা নুয়ে কোনো মতে আওড়ালো। সে তো গতকাল রাতে আপনি না আমায় বললেন যে আপনি কি সব ডক্টরাল থিসিস নিয়ে ব্যস্ত থাকবেন, তাই তো আমি চাইনি আপনাকে বিরক্ত। আরশি পুরো কথা শেষ করতে পারল না, তার আগে বিস্ফোরিত চোখ জোড়া খেয়াল করলো শেহজাদ কোলের ল্যাপটপটা বেড সাইড টেবিলে রেখে ঝুঁকে এসে ওর উপর। আরশি জানে এরপর কি হবে, তবুও দুরু দুরু কাঁপে ওর বুক। টেস্টায় কাট হয় গলা, মরণ আসে চোখে। শেহজাদের ওই ঘোর লাগা চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা অসাধ্য হয়ে যায় মেয়েটার জন্য। তাই তো পেছনো শুরু করে একটু একটু করে। তারপর আচমকাই খেয়াল হয় তার পিঠে লেগে গেছে বেডের হেডবোর্ডে। ম্যান্টেলের ঘড়ির পরা বলিষ্ঠ হাতখানা তার মাথার পাশে রেখে কেউ একজন খুব কৌশলে বাহুবন্ধ করেছে তাকে। পালাবার সব পথ বন্ধ করে মেঘ মন্দ ভারী স্বরে বলে উঠল, আমি যতই ব্যস্ত থাকি না কেন আরশি, রাতে আমার তোমাকে প্রয়োজন। ঘুমন্ত মানুষের ঘুম নষ্ট করি না আমি, তাই নিজেকে বহু কষ্টে সামলে নিয়েছি গতকাল, কিন্তু প্রতিদিন সেটা হচ্ছে না। আমি প্রতিদিন নিজেকে সামলাবো না স্নোফ্ল্যাগ। আশি তখন চোখ তুলে তাকিয়েছে কোনো মতে। রাজ্যের বিস্ময় ভর করেছে ওই নিকষ কালো মণিজোড়ায়। প্রশ্ন কণ্ঠে শুধালো, তাহলে আপনি কি করবেন? শেহজাদ হাসলো নিঃশব্দে। লাস বসন্তীর কৌতূহল দোমাতে আশকারা দিল বেহেয়া মনটা। হাতের তর্জনী তুলে আলগোছে গুছিয়ে দিল আরশির কপালের উপরে পড়ে থাকা চুলগুলো। তারপর কণ্ঠ নামিয়ে আওড়ালো, তোমাকে জ্বালাবো খুব বাজেভাবে। আশি বোঝে শেহজাদের ইঙ্গিত, তবুও কথা ঘোরাতে অবুঝ বালিকার মতো জিজ্ঞেস করলো, স্নোবল যেভাবে জ্বালায় আপনিও সেভাবে জ্বালাবেন? ইস, কি লজ্জার কথা। স্নোবল না হয় অবুঝ অবলা প্রাণী, তাই বলে আপনিও ওর সাথে পাল্লা দেবেন? নিজের ঠোঁট দাঁতে পিষে হাসলো শেহজাদ। আরশির টুকটুকে কোমল অষ্টপুট বেলেহাসে দৃষ্টি ফেলে জবাবে বলল, দেব তো, পাল্লা দিয়ে আমি ওর চাইতেও বেশি জ্বালাবো তোমাকে। আমার আগে ঘুমিয়ে গেলে এই জ্বালানোর সময়সীমা বাড়বে, তবে এর ধরন হবে ভিন্ন। স্নোবলের বেলায় তুমি যেমন বিরক্ত হয়ে হাত পা ছড়িয়ে কাঁদো, আমার বেলায় তুমি সুখের তাড়নায় কাঁদবে। আদরে আদরে লেপটে যাবে তোমার চোখের কাজল,
এলোমেলো হবে এই গোছানো চুল। এবার বলো, সারা রাতের ঘুম নষ্ট করে সহ্য করে নেবে সেসব, নাকি অপেক্ষা করবে আমার জন্য? আর সে কিছু বলতে পারল না। প্রচন্ড লজ্জায় আড়ষ্ট তার গলবিল। ফ্যাল ফেলে চোখের পাতা নড়ল, পলক পড়ল ঘন ঘন। লামি মায়ে মাখামাখি হলো কপল। তীর তীর করে কাঁপলো ঠোঁট, কাঁপলো তার সমস্ত শরীর। লোম দাঁড়িয়ে গেল ঘাড়ের। এই অসম্ভব অসভ্য লোকটার থেকে নিজেকে যথাসম্ভব সামলে নিতে কোনো মতে আওড়ালো। তার মানে আপনি বলতে চাইছেন আমি না ঘুমোলে আপনি এসব করবেন না, আমাকে জ্বালাবেন না? করব না? এই চিনলে তুমি আমাকে, স্নোফ্ল্যাক? আমি কিন্তু অতটাও শুদ্ধ পবিত্র পুরুষ নই। ওই যে বললাম, আমার কথা শুনলে শুধু ফারাক থাকবে তোমার রাতের ঘুমের। কথা শুনে চললে শেষ রাতে হয়তো ঘুমোতে পারবে, নয়তো সারা রাত। অমনি এক হাত তুলে শেহজাদের লাগামহীন মুখটা চেপে ধরল আরশি। অন্যদিকে চোখ ফেরালো, কণ্ঠে আকুতি নিয়ে বলল, আচ্ছা শুনবো, সব কথাই শুনবো আপনার, তবুও দয়া করে আর কিছু বলবেন না। আপনি বলছেন অথচ লজ্জা লাগছে আমার। এবার একটু থামুন প্লিজ। আরশি শ্বাস পড়ছে ঘন ঘন। না চাইতো শত শত প্রজাপতির দল বল নিয়ে যেন ছুটে বেড়াচ্ছে পেটের ভিতর। অশান্ত স্বরে আওড়ালো, জাম্বুবান নামটাই যায় আপনার সাথে, তবে এবার থেকে আরো একটা শব্দ যোগ করব। আপনাকে ডাকবো ঠোঁট কাটা জাম্বুবান বলে, বেশ হবে। শেহজাদের চোখ হাসে। ঠোঁটের উপর চেপে রাখা ছোট্ট হাতটার কবজি ধরে হাতের তালুতে চুমু খায় প্রিয় দর্শনীর পানে তাকিয়ে। হাতে ঠোঁটের স্পর্শ পেয়ে আরশি ফিরে যায়, থমকায়, চমকে তাকিয়ে থাকে অপলক। পরপর নিজের হুঁশ ফিরিয়ে হাতটা সরিয়ে নিতেই শেহজাদ বলে উঠল, আর কত নাম দেবে আমার স্নোফ্ল্যাক? এবার থেকে অন্তত বাচ্চাদের নামও একটু ভেবে রেখো। লেট মি থিঙ্ক। আমি চাই আমাদের দুটো মেয়ে বাবু হোক, যমজ। তুমি ওদের নাম ঠিক না করে রাখলে আমি নাম রেখে দেব, পরে আবার আমার ঠিক করার নাম নিয়ে অভিযোগ করে বসো না। শেহজাদের কথার পিঠে আরশি অনুনয় নিয়ে তাকায়। আর কত লজ্জায় ফেলবে লোকটা ওকে, আর কত এসব বলে গাল দুটো গরম করে দেবে ওর। শেহজাদ আরশির ওই অনুনয় ভরা চোখে তাকে আবারও ঠোঁট কামড়ে হাসে। সৌম্য সুন্দর মুখটায় ছড়িয়ে পড়ে তৃষ্ণার অনুভূতি। তারপর ধীরে ধীরে ঝুঁকে এসে সে প্রথমেই চুমু খেল আরশির ওই কম্পিত ঠোঁটে। শিহরণে চোখ বুজে ফেলে মেয়েটা। মাথার পেছনে হাত রেখে তাকে বালিশে শোয়ালো শেহজাদ। তুলতুলে অধর জোড়া না ছেড়েই এক হাতে তুলে ফেলল নিজের পরনের টি শার্টটা। ততক্ষণে ওই ঘন কালো চুলের ফাঁকে দৃশ্যমান হয়েছে আরশির ছোট ছোট আঙ্গুলগুলো। প্রথমে ছটফট করলেও ধীরে ধীরে সময় নিয়েছে সবটা। নিজেও উন্মত্ত হয়েছে অর্ধাঙ্গের বেহাল স্পর্শে। এ কেমন অনুভূতি আরশি নাম খুঁজে পায় না, শুধু অনুভব করে ওর শরীর নয় মনটাও যে আদরে জড়িয়ে নিয়েছে শেহজাদ। এই মানুষটার থেকে পালানোর চিন্তা করাও পাপ, মুখ ঘুরিয়ে নেওয়া অন্যায়। তার ডাকে সাড়া না দেওয়া মানে ওদের এই পবিত্র ভালোবাসার অপমান। তাই তো যেন পুতুলটির মতো পড়ে রয় ওর থেকে দ্বিগুণ বড় ওই দেহের নিচে। শেহজাদের চওড়া কাত পিঠ ছাপিয়ে রুমের সিলিংটুকু অদৃশ্য হয় দৃষ্টিসীমার। সত্যি সত্যি এবার আরশির চোখ ভেজে। শেহজাদ মেয়েটার মৃদু কান্নার শব্দ শুনে থমকে তাকায়, স্বর নামিয়ে চিন্তিত হয়ে শুধায়, আজকেও কষ্ট হচ্ছে? আরশি ঠোঁট টিপে চোখ খিচে দুদিকে মাথা নাড়ল, তবুও জল গড়ায় বন্ধ চোখের কার্নিশ বেয়ে। আদুরে হাত দুটো আরো শক্ত করে আঁকড়ে ধরে শেহজাদের কাঁধ। শেহজাদ মৃদু হাসে, আলতো চুমু খায় আরশির ভেজা চোখে। মেয়েটার চোখের পানিতে ঠোঁট ভিজিয়ে মুখ ডুবায় ওর গলার ভাঁজে। ভোর অবধি তাদের এভাবেই কাটে। আদরে ভাসে দুটো বন্য মন। তারপর অনেকটা সময় অনাচ্ছিত শরীর জোড়া লেপ্টে থাকে একে অপরের সাথে। কোমর অবধি চাদর টেনে শেহজাদের বাহুর ওপর মাথা রেখেছে আরশি। কান্নাকাটির পাট চুকিয়ে চুপচাপ তর্জনী ঘুরিয়ে চলে উন্মুক্ত পুরুষালী বুকে। শেহজাদ মাথার নিচে ভাঁজ করে রেখেছে তার অন্য হাত। নরম চোখে দেখে যাচ্ছে আরশির আঙ্গুল দিয়ে এই অদৃশ্য আঁকিবুকি। তন্মধ্যে শুনতে পায় আদরণীর ক্ষীণ কণ্ঠ,
আপনি তখন যমজ মেয়ের কথা কেন বললেন? আপনার কি মেয়ে বাবু খুব পছন্দ? শেহজাদ তখনও চোখ ফেরাতে পারে না ওই ক্লান্ত পরিশ্রান্ত মুখটা থেকে। ছোট করে জানায়, পছন্দ তো। তোমার মতো মেয়ে বাবু পছন্দ। আরশি মেকি গাল ফুলায়, ঠোঁট উল্টে বলে, আমি মোটেই বাবু নই। বড় তো নও। আরশি দমে যায়। শেহজাদের ফুরফুরে মেজাজ দেখে শুনে ফের খুলে বসে নিজের প্রশ্নের ঝুলি। জিজ্ঞেস করে, আর আপনার মেয়ে বাবু কেন এত পছন্দ? এবার একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনে আরশি। শেহজাদ কিছুটা সময় চুপ থেকে শান্ত স্বরে ধীরে ধীরে আওড়ালো, রুষার জন্য। রুষার নাম শুনেই আরশি মুখ তুলে চাইল শেহজাদের দিকে। মানুষটার ওই সৌম্য উজ্জ্বল আননখানা হুট করেই ভীষণ মলিল ঠেকল তার চোখে। কণ্ঠটাও শোনালো বিষণ্ণ। আরশির দিকে না তাকিয়েই এবার শেহজাদ বলতে লাগলো, তোমাকে আমার আর রুষার ছোটবেলার ছোট্ট একটা গল্প শোনাই, শুনবে? আরশি আগ্রহ হয়ে তাকাতেই শেহজাদ বলতে লাগলো, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হতে পারিনি। বাবার কাজের সুবাদে ছোট থেকে দেশান্তর তোমার এই নিপাট ভদ্রলোক স্বামীটি। সবাই এটা জানলেও শুধু বোধ হয় আমি জানি যে আপনি মোটেও ভদ্রলোক নন। নিপাট ভদ্রলোকের বেশ ধরা অতি অভদ্র একজন মানুষ আপনি। তাই মিথ্যে বলার জন্য আপনার 1 নাম্বার কাটা। সে যাই হোক, তারপর বলুন। আরশি আর কথা বাড়ালো না, আবারও আগ্রহ নিয়ে তাকালো বাকিটুকু শুনতে। শেহজাদ আলতো হেসে আওড়ালো, আমি ছোট থেকে 10-12 বছর পর্যন্ত একাই বড় হয়েছি। আয়ান ছিল আমার বেস্ট ফ্রেন্ড, ভাই সব। তবুও মায়ের কাছে ঘ্যান ঘ্যান করতাম একটা মেয়ে বাবুর জন্য। সবসময় ভাবতাম যদি আমার একটা বোন থাকতো তাহলে তাকে এটা কিনে দিতাম, ওটা কিনে দিতাম। সবসময় পুতুল বানিয়ে রাখতাম নিজের কাছে, যা চাইতো তাই এনে দিতাম। অবশেষে আমাদের পরিবারের এই পুতুলটির না থাকার ফাঁকটুকু পূরণ হলো। হাসান ভিলায় খবর এলো ওর আগমনী বার্তার। আমি মনে মনে প্রস্তুতি নিলাম আমার বোনকে সব বিপদ থেকে আগলানোর জন্য, সব বিপদ থেকে। তারপর হুট করে একদিন সত্যি সত্যি আমাদের রুষা এলো হসপিটালে। ওর ওই ছোট্ট শরীরটা সবার প্রথমে নিজে কোলে নেওয়ার জন্য তোলপাড় জুড়ে দিলাম। বায়না করলাম আমার বোনকে সবার আগে আমি কোলে নেব। আবার ভয়ও পাচ্ছিলাম যদিও ব্যথা পাই এই ভেবে। মা হাসতেন আমার পাগলামি দেখে, আবার আমার মতো ভয়ও পেতেন সত্যি সত্যি যদি ফেলে টেলে দেই কোলে নিতে গিয়ে। তাই আমার কোলে দিতেন না খুব একটা। আমি কোলে না নিলেও অবাক বিস্ময়ে ওর ছোট্ট ছোট্ট আঙুলগুলো ধরে দেখতাম। ওর ছোট্ট পাটা দেখিয়ে মাকে বলতাম, মা, বাচ্চাদের পা বুঝি এত নরম হয়? ও তো হাঁটতেই পারবে না। তারপর শেহজাদ একটু থামলো, মাথা নুয়ে কাঠ হেসে বলল, মা হাসতেন, বলতেন, তুই আছিস না, বোন হাঁটতে না পারলে তুই ওকে কাঁধে চড়িয়ে দুনিয়া ঘোরাবি, পারবি না? আমিও মায়ের সাথে হাসতাম। খুব আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম পারবো, কিন্তু আমি পারিনি। ওকে দুনিয়া ঘোরানোর আগেই শেহজাদের গলা ধরে আসে। যে মানুষগুলো রুষার জন্য এত ছটফট করে, প্রতিনিয়ত এত কষ্ট পায়, তারা তো জানেই না রুষা তাদের কত কাছে আছে। আরশি ঢোক গিলে গলার দলা পাকানো কান্নাটুকু গিলে রেখে বলে, আমি একটা আবদার করব, আপনি রাখবেন? শেহজাদ প্রশ্ন চোখে তাকাতেই আরশি আওড়ায়, এই মাসে কি আছে জানেন তো? মায়ের জন্মদিন, এছাড়া বিশেষ কিছু তো মনে পড়ছে না। আরশি এবার সজা হয়ে উঠে বসে, কণ্ঠ টান টান করে বলে, হ্যাঁ, মায়ের জন্মদিন। আর মায়ের জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করব। আর আপনার কাজ হলো আমি যা যা বলবো সেগুলো আমাকে এনে দেয়া। পারবেন তো? শেহজাদ দোটানায় পড়ে আমতা আমতা করে জানায়, আরশি, আই নো তুমি সবার খুশির জন্য এসব আয়োজন করতে চাইছো, কিন্তু মা এসব হয়তো পছন্দ করবেন না। নিজের কোনো আনন্দ অনুষ্ঠানই সে পালন করতে পছন্দ করে না রুষা হারিয়ে যাওয়ার পর থেকে। আমরাও মাকে জোর করি না। তাহলে আমার জন্মদিন যে ধুমধাম করে পালন করলেন, তখন তো মাকে একবারও মন খারাপ করে থাকতে দেখিনি। দেখনি, কারণ মা তোমাকে স্নেহ করেন। স্নেহ বোঝো? আশি বোঝে মায়ের স্নেহ কি জিনিস, তাই তো দৃঢ় কণ্ঠে জানায়, তবুও আপনি সব আয়োজন করবেন, মায়ের জন্যই করবেন। এটা আপনার কাছে আমার শেষ অনুরোধ। পারবেন না? শেহজাদ এবার স্মিত হাসে। আশির জেদের সামনে হার মানে তার সমস্ত দ্বিরুক্তি
মেয়েটাকে টেনে এনে বুকের সাথে মিশিয়ে সম্মতি দিতেই খুশিতে ঝুমঝুম করে উঠে আরশি। ঠোঁট জোড়া প্রসারিত হয় মিষ্টি এক হাসিতে। তারপর কখন যে একটু জিরিয়ে নিতে চোখ বুজে নেয়, ভারী ওই বুকটার মাথা ঠেকিয়ে বড় শান্তি শান্তি অনুভব করে মেয়েটা। এরপর যে অনেক কাজ তার। শেহজাদ আলতো হাতে ওর চুলে হাত বুলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে যায় শ্লান্ত চোখ জোড়া। ক্যালেন্ডারের পাতা বদলানোর সাথে সাথে রং বদলায় নিউ ইয়র্কের প্রকৃতিরও। গ্রীষ্মের কড়কড়া রোদে মানুষ গরম কাপড় তুলে রেখে থিতি হয় পাতলা কাপড়ে। গাছের ডালে নতুন কুচি গজায়। ইনস্টান ফবি লেজ নেড়ে তার মোটা গলায় গান ধরে নতুন ঋতুর অভ্যর্থনায়। আজও পূবের গায়ে হামাগুড়ি দিয়ে উঠে ঝলমলে রোদ, কিন্তু বিকেলের দিকে এসেই আবার থমথমে মেঘ জমে আকাশে। মৃদুমন্দ বাতাসে আরশির এলো খোপার চুল উড়ে। কোমরে আঁচল গুজে বিরিয়ানি চড়িয়েছে আরশি। একটু পরপর হাতের উল্টো পিঠে ঘাম মুছে নিচ্ছে কপালের। সকাল থেকে পুরো দস্তে মতো চলছে মরিয়ম বেগমের জন্মদিনের আয়োজন। আরশি খেটে খুঁটে যা করার করছে। মরিয়ম বেগমকে নিচে অবধি নামতে দেননি। আরশি সব কাজ গুছিয়ে তাকে শাড়ি পরিয়ে একেবারে নিয়ে আসবে নিচে বসার ঘরে। এমনটাই পরিকল্পনা রমণীর। পাকা গিন্নির মতো হলুদ সাদা সুতির শাড়িতে নিজেকে জড়িয়ে আগেই মরিয়ম বেগমকে রাজি করিয়েছে অনুষ্ঠানটা হতে দিতে। আরশির মা সুলভ আবদার ফেলতে পারেনি মরিয়ম। অনিচ্ছা থাকা সত্ত্বেও মুখ ফুটে কিচ্ছুটি বলেনি। যা করতে চাইছে করুক। সেই বা আর কতদিন নিজের দুঃখ ভুলতে অন্যের আনন্দ আটকে রাখবে। বাইরে আধার থামলেও সন্ধ্যা নামতেই ঝলমলিয়ে উঠল হাসান ভিলার আঙ্গিনা। সমস্ত বসার ঘর বারান্দা রুমগুলোতে ফেরি লাইট লাগিয়ে হাঁপিয়ে উঠেছে বাড়ির ড্রাইভার রবিনসন। তবুও মুখে লেপ্টে আছে তার অমায়িক হাসি। আরশির রান্নাবান্না কাজ শেষ। মরিয়ম বেগমকে সাজিয়ে নিজেকেও গুছিয়ে নিল মেয়েটা। তারপর ঘড়ির কাঁটা গুনে গুনে অপেক্ষা করতে লাগলো শেহজাদের।